সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় নদী ভাঙন ও বন্যা প্রস্তুতি। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমেই প্রকৌশলী ইনামুল হক, পানি সম্পদ বিশেষজ্ঞ। তারপরে এখানে আছেন গওহার নাঈম ওয়ারা, শিক্ষক, IDM VS ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রংপুর ব্যুরো থেকে আমাদের সাথে যোগদান করেছে ডক্টর তুহিন বাদুদ, সিনেটর রিভারাইন পিপল। তো আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে গাইবান্ধা, বগুড়া, সুনামগঞ্জ ও কুড়িগ্রামে নদ নদীর পানি বইছে বিপদ সীমার ওপর দিয়ে। সিরাজগঞ্জ, জামালপুর ও রংপুরেও বন্যার আশঙ্কা। এলোপাতাড়ি গুলিতে 2 জনের নিহতের ঘটনায় গ্রেপ্তার এমপি পুত্র রনিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ। 16 জুন জামিনের শুনানি। চট্টগ্রামের টাকচাপায় 2 কলেজ ছাত্র নিহতের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট। রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের ASI এর বিরুদ্ধে নারী কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতাকে ঢাকা মেডিকেলে ভর্তি। এবং ঈদের যাত্রী সেবা নিশ্চিত করতে নানা পরিকল্পনা রেল কর্তৃপক্ষের। ট্রেনের শিডিউল রাখা ও কালোবাজারি বন্ধে থাকছে বিশেষ নজরদারি। ইনামুল ভাই বলেন, বন্যার যে এখন অবস্থা, আমরা এখনো মূল বর্ষা মৌসুমে ঢুকিনি। পাহাড়ি ঢল আসছে, পাশাপাশি গত কয়েকদিন ধরে মেঘালয় এবং আসামেও কিন্তু বৃষ্টি হচ্ছে, এবং ওইটার একটা ফসল হচ্ছে যে পানিগুলো চলে আসছে এখানে, আগাম যেটা আসছে। তো সাধারণত আমরা যতটুকু জানি যে পানি চলে যাওয়ার পরেই কিন্তু ভাঙনটা ধরে। কিন্তু এখন বৃষ্টি যেহেতু আসছে, বৃষ্টি হয়তো একদিন থাকছে, 2 দিন পরে দেখা যাচ্ছে ওই জায়গাগুলো পড়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে অনেক জায়গায় আছে যেসব জায়গাতে আপনার বাঁধ সংস্কারের কাজ চলছে, যেসব জায়গায় ভেঙে গেছে। এই অবস্থায় সামনের বর্ষা মৌসুমটাকে নিয়ে কি প্রস্তুতি থাকা উচিত? দেখুন, বর্ষা মৌসুম আমাদের দেশে শুরু হয়ে গেছে, আষাঢ় মাস শুরু হয়নি, কিন্তু যেটা আমরা ঐতিহাসিকভাবে বর্ষা মৌসুমের যে আগে তো অনেক আগেই ছিল মৌসুমী বায়ু প্রবাহ, যেটা বলছে মৌসুমী বায়ু প্রবাহের যে একটা তারিখ আছে, যেমন 31শে মে এর দিকে এটা কক্সবাজারে চলে আসে, 5ই জুন নাগাদ ঢাকা ক্রস করে, এবং একেবারে আষাঢ় যখন শুরু হয় তখন পুরো বাংলার সমতলে এটা এসে যায়। এবার বর্ষা মৌসুমটা 2-4 দিন দেরিতে এসছে, মানে এই যে মৌসুমী বায়ুটা 2-4 দিন দেরিতে এসছে। কিন্তু দেরিতে আসলে কি হয় কি একটা জমা পড়ে যায়, সাগর থেকে যে জলীয় বাষ্প উঠছে সেটা এই মৌসুমী বায়ুর সঙ্গে সেটা আসতেই থাকে, কোনো একটা জায়গায় ঘনীভূত হয়ে বৃষ্টিপাত শুরু হয়ে যায়। এটাই হয়েছে উত্তরবঙ্গ, আসাম এলাকা, এসব এলাকায় একটা বেশ ভালো মতো বৃষ্টিপাত হলো। হঠাৎ করে আমরা দেখছি ঢাকাতেও বৃষ্টিপাত হচ্ছে। এটা হলো যখন পরিমাণের বেশি, একটা মধ্যম থেকে বেশি যখন পরিমাণ বৃষ্টিপাত হয়ে যায়, তখন নদীগুলো উপচে যায়, বন্যা হয়ে যায়। বিশেষ করে উত্তরবঙ্গ কিংবা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়ি নদীগুলো যেগুলো আছে, এগুলোতে এইরকম হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, বন্যাও এসে যেতে পারে। এটাই ঘটনাটা ঘটছে। আরেকটি ব্যাপার হলো যে পাহাড়, উত্তরবঙ্গ কিন্তু হিমালয়ের কাছাকাছি, বেশি দূর নয়, তো সেখানে যে ঢলটা তার সবার আগে ওখানে আসে। আমাদের এখানে বন্যা হচ্ছে, তার মানে আপনার পশ্চিমবঙ্গের যে জলপাইগুড়ি কিংবা কুচবিহার, ওখানেও বন্যা হচ্ছে। এটা নয় যে তাদেরকে বাদ দিয়ে আমাদের বন্যা হচ্ছে, তা না, ওখানেও বন্যা হচ্ছে। তো এই বন্যাটা আপনার যেখানেই হোক না, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যেখানে আছে, সেখানে পাহাড়ি ঢলের সঙ্গে সঙ্গে বিশাল পরিমাণের পলি চলে আসে। এটা আমরা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের নদীগুলো, যেগুলো কংস, সোমেশ্বরী কিংবা রক্তি, যদুকাটা, এসব নদীগুলো আছে, ওখানে গেলে দেখব যে কি পরিমাণ পলি বা বালি বা পাথর চলে আসে, যেখান থেকে আমরা কিন্তু পাথর টাথরগুলো কুড়িয়ে নিয়ে আসি আমাদের সরবরাহ। এখানে উত্তরবঙ্গের যে সকল নদীগুলো আছে, সেখান থেকেও কিন্তু পাথর এখন আসছে। তো এগুলো সব ওর সঙ্গে আসে। তো এই নদীগুলোতে নদী ভাঙন তো একটা নিয়মিত ব্যাপার, নদী ভাঙন হবেই। আপনি একটা মেরামতের কথাগুলো বলেছেন যে এখনই আবার বাঁধগুলো মেরামত শুরু হলো, ব্যাপারটা কি? দেখুন, বাঁধ মেরামত কিংবা নদী প্রতিরক্ষা কাজগুলো
এটা দুভাবে হয়। একটা বাৎসরিক যে উন্নয়ন পরিকল্পনা কিংবা বাৎসরিক প্রক্রিয়াতে যেটা করার কথা প্রোগ্রামের মধ্যে থাকে, সেটা আসলে আপৎকালীন। হঠাৎ একটা জায়গায় নদী ভাঙন শুরু হয়ে গেছে, সেখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এখনই পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে যেতে হবে, কিছু ব্যবস্থা নিতে হবে। তখন আপনারা দেখবেন যে এই জুন মাসে বা জুলাই মাসে একেবারে বালির বস্তা ফেলছে, সব দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, সেখানে একটা রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। কিন্তু এছাড়া ওইটা যদি আপৎকালীন না হয়ে যদি নিয়মিত কাজ, এবার এই বছরের বাজেটে ছিল কাজটা শুরু হচ্ছে জুন মাসে, সেটা অবশ্যই খারাপ। এটা আমরা দেখি যে এটা অবশ্যই শুকনো মৌসুমে শুরু হওয়ার কথা, ডিসেম্বর জানুয়ারি মাসে শুরু হওয়ার কথা। টেন্ডারগুলো আগেই হয়ে যাওয়া উচিত। যদি না হয় তাহলে এই কাজগুলো ভেস্তে যাওয়ার ব্যাপার। কাজগুলো যা হবে এটা আবার পানিতে ধুয়ে ভেঙে চুরে চলে যাওয়ার কথা। এটা খুব বিপজ্জনক ব্যাপার। একটা জিনিস আপনাকে না বললেই নয়, আমরা বারবার বছর বছর বলে আসছি যে আমাদের যে অর্থ বছরটা সেটা আমাদেরকে এই বিপদের মধ্যে বারবার ফেলছে। ভারত 1 এপ্রিল থেকে অর্থ বছর করেছে এবং মৌসুমী বায়ুর আগমনের আগেই যাতে এই জিনিসটা হয়ে যায়, অর্থ বছর শেষ হয়ে গিয়ে নতুন বছর শুরু হওয়ার ব্যাপার হয়। কারণ আপনি দেখবেন যে খোঁজ নিয়ে দেখবেন যে বাংলাদেশ সরকারের যে চতুর্থ কিস্তি কিংবা উন্নয়ন বাজেটের ছাড়গুলো এখনো হয়নি। অনেকগুলো ছাড়গুলোর একটা বিরাট অংশ এই মাসে ছাড় হবে এবং ওগুলো নির্দেশও থাকবে এগুলো খরচ করতে হবে যেভাবেই হোক। এগুলো সব অনেকাংশ এখনো আপনার রাস্তাগুলো খোঁড়াখুড়ি শুরু হয়েছে, বাঁধ মেরামত শুরু হয়েছে, এই সব কাজগুলো এখন হই হট্টগোল শুরু হয়ে গেছে। এবং ঢাকা শহরে তো আপনি জলাবদ্ধতা আপনি দেখছেন। এই কারণে এটা আমরা বারবার বলছি থাকে না, কিন্তু লাস্ট 3 মান্থসে একেবারে সব শেষ। আমরা বারবারই বলছি যে শেষ কোয়ার্টারটা আপনারা কোন একবার স্থগিত রাখুন, রেখে আগামী অর্থ বছরের সঙ্গে যোগ দিয়ে দিন শেষ কোয়ার্টারটা, তাহলে কিন্তু এটা খুব সহজ সমাধান হয় এবং এই আমরা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হই না। আমাদেরকে বলেন যে এই পুরো উনি যেভাবে বললেন যে দেখেন এটা খুবই স্বাভাবিক যে ভাঙন হবেই, নদী এখান থেকে আসে, ঢল থাকলে পানি আসবে। হ্যাঁ, যেহেতু পলি চলে আসছে কাজেই স্বাভাবিকভাবে নদীর তলদেশ আস্তে আস্তে অনেক উপরে উঠে গেছে সব জায়গারই। কিন্তু তাই যে দেখেন যমুনা এবং পদ্মার অবস্থা খুবই খারাপ। রাজশাহীতে তো রাজশাহী শহরের উপর থেকে, রাজশাহী শহর যতটুকু উপরে তার থেকে বেশি উপরে নদী দিয়াটা, অর্থাৎ কিন্তু ওইখানে যে বাঁধটা আছে ব্রিটিশ আমলের, হ্যাঁ, ওই আপনার ইট দিয়ে পাশাপাশি আবার একটা তার দিয়ে ইয়ে করা শহরের উপরে, এই কারণে রাজশাহী শহরের পানি ঢুকে না। আর না হলে এইটা প্রতি বছরই ভাঙতে হতো এবং রাজশাহীর লোকজনও ঘুরতে ঘুরতে অন্যদিকে চলে যেত। তো এই অবস্থায় উনি যেটা বললেন যে আসলে আর্থিক ইয়ার যেটা, ফিজিক্যাল ইয়ার যেটা, এটা পরিবর্তন হওয়া দরকার। পাশাপাশি আপনি কি ওনার সাথে একমত যে ভাঙন হতেই থাকবে আর আমরা দেখতে থাকবো? না, এটা তো ভাঙন বন্ধ হলে খুব ভালো হতো আর কি। একদম টোটালি ভাঙন যদি বন্ধ হয়ে যেত ভালো হতো, অনেক মানুষ তাদের বারবার শিফট করতে হতো না। এটা কিন্তু আমাদের নদীর অববাহিকার দেশ, এখানে ভাঙন একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের মানুষ বাড়ছে, আগে হয়তো ভাঙন হতো কিন্তু এত মানুষ ক্ষতিগ্রস্ত হতো না, কারণ এখন মানুষ আরো মার্জিনালাইজড এলাকায় গিয়ে ঘরবাড়ি বানাচ্ছে। আর শুধু তাই না, ঘরবাড়ি না, আপনি দেখবেন যে আগে যে নদীর তলদেশ যেটা, সেটা মানুষ ব্যবহার করতো না, এখন নদীর তলদেশে কিন্তু চাষবাস হচ্ছে, দুটো ফসল উঠাচ্ছে। এখন যমুনার চরে বা ব্রহ্মপুত্রের চরে দেখবেন আপনি দুটো ফসল তারা করে ফেলছে, এখন তারা করছে। তো সেটা আমাদের একটা লাইভলিহুডের অংশ। এবং যেহেতু জনসংখ্যা বাড়ছে, মানুষ আরো নিচু জায়গায় গিয়ে ঘরবাড়ি বাঁধছে, তাদের পানি আগে উঠছে, এটা একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আছে। কিন্তু কতগুলো জিনিস আমরা বন্ধ করতে পারতাম। আপনি যে উদাহরণটা দিলেন একটু আগে, আমরা আলোচনা করছিলাম যে সারিয়াকান্দি বা ধুনটের যে জায়গাটা ভেঙেছে, এটা গত বছর সেপ্টেম্বর মাসে বন্যার সময় হঠাৎ করে ভেঙে যায় এবং ওইখানকার মানুষের 7-8 বছর পরে তারা পানি দেখলো। এর ভিতরে তারা বন্যা দেখে নাই। তাদের ভিতরে একটা সেন্স অফ তাদের নিরাপত্তার একটা ধারণা তৈরি হয়েছিল এবং জলের সাথে বসবাসের যে চিরাচরিত প্রথা, সেটা থেকে তারা একটু সরে এসেছিল। হঠাৎ রাত্রে ঘুম থেকে উঠে দেখে পানি, তো মানুষের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পুষানো সম্ভব হয় নাই এবং বাঁধটা তৈরি করা হবে তখনই কমিটমেন্ট ছিল। তারপরে আস্তে আস্তে এই মে মাসে 5-6 তারিখে শুরু করেছে। তারা বলেছে যে প্রতিরক্ষা বাহিনীকে দিয়ে করাতে হবে, কিন্তু প্রতিরক্ষা বাহিনী গেলে তো আর সব করতে, সময় তো তাদের হাতে দিতে হবে, সময় দিতে পারে নাই এবং এখনো শেষ হয় নাই। 80 ভাগ শেষ হয়েছে বলে দাবি করছে, কিন্তু মাঠের খবর তারা 60 ভাগ বা 70 ভাগের কাছাকাছি, তাও মাটির কাজটা শেষ করছে, ওটার পূর্ণভাবে শেষ বলা যাবে না, এখন ভেঙে যাচ্ছে। তো এটা তো প্রতিরোধযোগ্য ছিল।
এই পরিকল্পনাটা এমনভাবে করতে পারতো যে এপ্রিলের মধ্যে আমার কাজটা শেষ হবে। কাজটা যদি আমার এপ্রিলে শেষ করতে হয়, কখন শুরু করব সেই টাইমটা তারা করতে পারতো। এবং আলটিমেটলি যেহেতু প্রতিরক্ষা বাহিনীকে লাগানো হয়েছে, যেহেতু কন্ট্রাক্টরের মাধ্যমে কাজটা ওইভাবে হচ্ছে না, অতএব অনেকগুলো জিনিস কিন্তু শর্টকাট করা যেত, দ্রুততার সাথে করা যেত, সেটা করা যেত। সেটা করে নাই। কেন করে নাই, কারা করে নাই, সেগুলো নিয়ে কোনোদিন আমরা আলোচনা করি না। এবং এগুলোকে আসলে দায়বদ্ধতা না থাকলে যা হয়, কারোর কোনো দায়বদ্ধতা নেই। কে কার কাছে দায়ী করবে, কে প্রশ্ন করবে, কোথায় কে প্রশ্ন করবে, সেইটা যদি থাকতো, আজকে যদি বলা যেত যে তুমি জানতে সেপ্টেম্বর মাসে এটা ভেঙেছে, তোমার এটা এপ্রিলের মধ্যে মেরামত করার কথা ছিল, তুমি কেন এটা করতে পারো নাই? তোমার কি টাকার অভাব ছিল, না প্রসেসের অভাব ছিল? থাকলে সেটা কি, এটাকে খুব পরিষ্কারভাবে বের করা দরকার। সেটা যতক্ষণ আমরা করতে না পারছি, ততক্ষণ এই প্রত্যেক বছর হবে, আপনারা আমাদের ডাকবেন, আমরা আসবো, চা খাবো, কথা বলবো, চলে যাব। এতে মানুষের কোনো লাভ হবে না। এটাকে খুব সুনির্দিষ্টভাবে একটা দায়বদ্ধতার ভিতরে আমাদের আনা দরকার। এই বছরে কিন্তু গ্লোবালি বলা হচ্ছে যে কম বৃষ্টির বছর, তারপরে এখনই আমাদের এই অবস্থা। কম বৃষ্টির বছর হলে আমাদের কিন্তু একটা বড় ফাঁড়া আছে। সেটা হচ্ছে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে নেপালে। আমাদের 88 সালে যে প্রলয়ঙ্কারী বন্যা হয়েছিল, তার সাথে একটা ভূমিকম্পের যোগসূত্র ছিল। সেটা জুলাই মাসে হয়েছিল, আমাদের ভাগ্য ভালো এবার এপ্রিল মাসে হয়েছে। কিন্তু এখনো কিন্তু আপনার ভূমিধস হচ্ছে নেপালে। অনেক গত পরশুদিনে 48 জন লোক মারা গেছে, 2টা গ্রাম একদম ধ্বংস হয়ে গেছে। এবং বিজ্ঞানীরা আশঙ্কা করছে বড় আকারের এই যে আমাদের যে ইয়েগুলো আছে, বরফের চাঁইগুলো আছে, যেগুলোকে আমরা বলি, সেটা ভেঙে যেতে পারে এবং ভাঙছে। এটা ভাঙলে একসাথে অনেক পানি, অনেক জল আসবে। এবং আগে যে পানিগুলো আসতো, আমাদের তিস্তা অববাহিকার নিচে যারা আছে, লালমনিরহাট বা কুড়িগ্রামে যারা আছে, তারা বুঝতে পারত। এখন যেটা হচ্ছে, ধরেন হঠাৎ করে তারা সমস্ত গেট খুলে দিয়েছে, গজলডোবা। হ্যাঁ, এই গেট খুলে দেওয়ার জন্য পানি যে বেগে আসছে, এটা কারোর ধারণার মধ্যে নাই। যে মানুষ যে জলের সাথে বসবাস করে, মানুষ বন্যা বুঝতে পারে, এটা তার ধারণার মধ্যে নাই, এটা তার ধারাপাতে নাই। সে তো এখন হঠাৎ করে সবকিছু তাকে, তার ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের যেটা দরকার হচ্ছে এই মুহূর্তে, ওইখানে যারা বাঁধ দিয়েছে তাদের যেন খবরটা আমাদের কাছে দেয়। আসামে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, অনেক পানি জমে গেছে, তারা তাদের ইয়েগুলো খুলে দিয়েছে। এবং এই খুলে দেওয়ার সাথে সাথে, সুইচ গেটগুলো খুলে দেওয়ার সাথে সাথে আমাদের পানি অনেক বেগে আসছে। এখানে যদি গত 2 দিন বৃষ্টি না হতো, তারপরেও কিন্তু এই পানিটা আসতো। এটা বৃষ্টির কারণে যে হচ্ছে তা কিন্তু না, এটা উপরে বৃষ্টি হয়েছে এবং তারা এটা খুলে দিচ্ছে। আমাদের এই যে তথ্য বিনিময়ের একটা ব্যবস্থাপনা খুবই দরকার এই মানুষগুলোকে বাঁচাতে গেলে। ডক্টর তুহিন, ডক্টর তুহিন, জি শুনতে পাচ্ছি। জি, আপনি আপনি কি ওনার কথা শুনেছেন? উনি যেটা বলছেন, গজলডোবা বাঁধ নিয়ে কথা বলেছেন উনি, যে আসাম এবং মেঘালয়ে বৃষ্টি হচ্ছে, কাজে ওখান থেকে পানি আসছে। এর মাঝখানে যে স্রোতটা, যে প্রচন্ড স্রোতটা আছে, সেই স্রোতের সঙ্গে যখন গজলডোবার বাঁধের এরিয়াগুলো, স্লুইস গেটগুলো খুলে দেওয়া হয়েছে, এটা অস্বাভাবিকভাবে পানি আমাদের উপরে এসে চেপে বসছে। আপনার ফাইন্ডিংসটা কি, মানে আপনার ইয়াতে? জি ধন্যবাদ দানিশ ভাই। আপনার সময় টিভি যে বন্যা নিয়ে, বন্যা পরিস্থিতি নিয়ে, ভাঙন নিয়ে এই আয়োজন করেছেন, আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা যে বোধের জায়গা থেকে, যে আন্তরিকতার জায়গা থেকে আপনারা এই আয়োজন করেছেন, আমাদের কাছে বরাবরই মনে হয় যে সরকার পরম্পরায় এক সরকার যায় আর এক সরকার আসে, কেউই কিন্তু এখানকার বন্যা পরিস্থিতি নিয়ে সুনির্দিষ্ট কোনো কাজ করে না। আমরা শুধু ভারতের উপর দোষ চাপালে হবে না, আমাদের নিজেদের কিছু দায়িত্ব আছে। যে কথা হচ্ছিল যে গজলডোবায় ব্যারেজে সকল গেট খুলে দিলে পানি চলে আসে, এদিকে আসাম থেকে আসে, ঠিক আছে, এগুলোকে আমরা দ্বিমত করছি না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই বন্যা তো একবার হয় না, এই বন্যা তো প্রতি বছর হয়। দানেশ ভাই, আপনি যদি এখানকার মানুষগুলোর কাছে যান, তাহলে আপনার বুক হাহাকার করে উঠবে। এখানে কি ভয়াবহ অবস্থা তৈরি হয়। আমি 2-1টা দৃষ্টান্ত দিয়ে বলি আপনাকে। গত বছর যখন প্রচুর ভাঙন আর বন্যায় সরকারি ব্যবস্থাপনায় কোনো ত্রাণ নেই, তখন আমি গিয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সংগ্রহ করে। যখন নদী থেকে, নদীর পাড়ে আমরা এই দুস্থ অসহায় মানুষগুলোর কাছে গিয়ে দাঁড়াই, তখন তারা বলে, এই যে দেখেন নদীটা ভাঙা নদী দেখা দেয়, বলে ওইখানে আমাদের বাড়ি ছিল। কেউ দেখা দেয় আর একদিকে গভীর জলরাশি, বলে এখানে আমাদের বাড়ি ছিল।
কেউ কেউ দেখিয়ে দেয়, দেখেন কিরকম ডুবে আছে, এই আমাদের বাড়ি। আমার কথা হচ্ছে যে প্রতি বছর যখন এরকম হাজার হাজার পরিবার নদী ভাঙ্গনের শিকার হয়, লক্ষ লক্ষ মানুষ যখন ভূমিহীন হয়, তখন আমাদের সরকার কোথায় থাকে? আমি দানেশ ভাই একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে এবছর যে হয়েছে 2010 সালের পরিসংখ্যান অনুযায়ী গত বছর যে দারিদ্র্য মানচিত্র প্রকাশ করা হয়েছে, সেখানে বিশ্ব ব্যাংক, বিশ্ব খাদ্য কর্মসূচি, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো সবাই মিলে একটা জরিপ করেছে। সেই জরিপে বলা হয়েছে রংপুর বিভাগ হলো সবচেয়ে গরিব বিভাগ। এখন আমার কথা হচ্ছে, রংপুর বিভাগ গরিব বিভাগ কেন? বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা হচ্ছে কুড়িগ্রাম জেলা, কেন? সারা দেশে যখন 31.5% হচ্ছে দারিদ্র্যের হার, তখন কুড়িগ্রামের 63.5% হচ্ছে দারিদ্র্যের হার। আমাদের মনে রাখতে হবে যে এই এক কুড়িগ্রাম জেলায় 16টা নদী আছে। বর্তমানে ধরুন যে তিস্তায় পানি বেড়েছে, ব্রহ্মপুত্রে পানি বেড়েছে, দুধকুমোরে পানি বেড়েছে, গঙ্গাধরে পানি বেড়েছে, ফুলকুমোরে পানি বেড়েছে। তাহলে এই যে পানি বাড়লো, আপনি দেখেন দানেশ ভাই, গত বছর যখন বন্যায় প্রচন্ড রকমের সবকিছু ডুবে গেল, তারপর যখন কৃষকরা ধান চাষ করলো, সেই ধান চাষে যখন ভয়াবহ রকমের লোকসান গুনতে হলো, সেই লোকসান গুনতে না গুনতে এখানকার মানুষেরা কিছু তিল চাষ করেছিল, সেই তিল কিন্তু পানির নিচে ডুবে গেছে। আপনি বলেন যে যখন একবার ভাঙনের পর কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট এই অঞ্চলের মানুষ স্বপ্ন দেখে আগামী বন্যার আগে কিছুটা ধন সম্পদ গুছিয়ে নেব। যখন এক মৌসুমে ধন সম্পদ গুছিয়ে নেয় এবং গুছিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে পরের বছরে বন্যা এসে তাদের স্বপ্ন, তাদের সম্পদ সবকিছু নদীর মধ্যে ভাসিয়ে নিয়ে যায়। আমাদের কথা হচ্ছে বন্যা তো হবে, প্রাকৃতিক ব্যাপার। এনামুল ভাই বলছিলেন যে প্রতি বছর বন্যা হচ্ছে, বন্যা হবে, এই বন্যা রোধ করার কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের তো কিছু কিছু জায়গায় প্রতিরোধ করার ব্যবস্থা আছে। এই যে বাজেট হয়, কোন বছর নদীর জন্য বাজেট হয়েছে বলেন? আমরা শুকনো মৌসুমে জলহীনতায় ভুগি, আর এই বর্ষার মৌসুমে একটু বৃষ্টি হলে কেন এই ভাঙনটা হয়, আমি সেই কথাটা একটুখানি বলি। সেটা হচ্ছে যে যখন এই যে প্রচন্ড ধরুন যে পলি পড়ে, আচ্ছা পলি যখন পড়ে, এই পলি তো আমাদের সরকারের কিছু পলি সরানোর দায়িত্ব আছে। যখন পলি সরায় না, তখন কিন্তু অল্প ধরুন যে অনেক স্ফীত হয়। গত বছর বন্যার সময় আমি তিস্তা গজলডোবা, আমাদের যে তিস্তা ব্যারেজ আছে, সেই ব্যারেজের ওখানে গিয়েছি। সেখানে কর্মচারী আমাকে বলছেন যে সেখানে আমাকে এক কর্মচারী বলছেন, এই যে মনে হচ্ছে এখানে প্রচুর পানি, এখানে কিন্তু হাঁটু জল। এখন আপনি আমাকে বলেন যে আমাদের কি এটি খনন করা, ড্রেজিং এর কোনো দরকার নেই? আমরা ড্রেজিং না করলে পরে এখানে তো প্রচুর একটু পানিতেই বন্যা হবে। আর আপনি নিশ্চয়ই জানেন যে সব বাঁধ, ছোট ছোট যে পানি যাওয়ার রাস্তাগুলো আছে, সবগুলো কিন্তু এখন বন্ধ করে দেওয়া আছে। ফলে কি হয়, ওই মাছ চাষ করে, যেখানেই ধরুন যে ব্রিজ দেওয়া আছে, ব্রিজের চারদিক দিয়ে পার বেঁধে দিয়ে মাছ চাষ করে। ফলে হয়েছে কি, একটু পানি কিন্তু আর পানি যেতে পারে না, সবখানে পানি আটকা পড়ে। বর্তমানে কুড়িগ্রামে কয়েকশো চর পানির নিচে ডুবে আছে। এক সপ্তাহ থেকে এই ডুবে থাকা মানুষগুলোর জন্য সরকারের এক কানাকড়ি এখন পর্যন্ত ত্রাণের ব্যবস্থা হয়নি। আপনি বিবেচনা করুন দানেশ ভাই, যে সরকার এই বানভাসী মানুষের জন্য, নদী ভাঙ্গা মানুষের জন্য কতখানি কাজ করছে। আচ্ছা ডক্টর দিন, আপনি আমাদের সাথে থাকেন। আমি ইনাম ভাইকে জিজ্ঞাসা করি জিনিসটা, যে পানি উন্নয়ন বোর্ডের ক্ষমতা নিয়ে আপনি এর আগে আমাকে বলে গিয়েছিলেন একবার, যে পানি উন্নয়ন বোর্ডে কোনো কিছু হলে প্ল্যান দিয়ে দেয়, তারপরে তারা আল্লাহর উপরে থাকে, কারণ তাদের কোনো ক্ষমতা নাই। আলটিমেটলি যেটাই হোক, মনে করেন একটা জায়গায় বাঁধ ভেঙে গেছে, সেটার জন্য লিখতে হয়, মানে তাৎক্ষণিকভাবে কি আসলে তাদের কোনো কিছু করার ক্ষমতা আছে? না না, আছে আছে, তাৎক্ষণিকভাবে করার ক্ষমতা আছে। এখন তাদের তো এই যে নদীর উপরে যে বাজেট, নদীর যে পাড় প্রতিরক্ষার জন্য বাজেট আছে, প্রোগ্রাম আছে, আপৎকালীন ব্যবস্থা নেওয়ারও ব্যবস্থা আছে। নদীর ভিতরে যে পলি পড়ে আছে, পলিটা আসলে আমরা যেরকম ভয়ানকভাবে দেখি তা না। যখন বন্যা আসে, পলি আবার কেটে নিয়ে চলে যায়, দুটাই হয়। হ্যাঁ, পলিও পরে আবার পলি কেটে নিয়েও যায়, ন্যাচারাল ড্রেজিং। আমরা অনেক সময় এটা আমরা মনে করি যে এটা পলিটা সরানো দরকার, ড্রেজিং করা দরকার, এটা নিয়ে এটা রাজনৈতিক। এটাও আছে যে এত বড় চওড়া, মনে করেন এক জায়গায় 7 কিলোমিটার চওড়া, এখন আপনি বলেন পদ্মা নদীর রাজশাহীর ওখানে 6 থেকে 7 কিলোমিটার চওড়া, এটা ড্রেজিং কোন দিক দিয়ে করবে? হ্যাঁ, এটা অবাস্তব। তবে আরেকটা জিনিস যেটা প্রশ্ন আসছে, যে মানুষ যখন ভাঙন আক্রান্ত হয় বা বন্যা আক্রান্ত হয়, তখন সরকার কোথায় থাকে, এটা একটা বড় প্রশ্ন।
আমি বলবো যে সরকার ঠিকই থাকে। আপনি যদি ডেপুটি কমিশনার সাহেবকে জিজ্ঞেস করেন বা উপজেলা নির্বাহী অফিসারকে জিজ্ঞেস করেন, বলবেন যে হ্যাঁ আমাদের বাজেট আছে, আমাদের কালকেই আমাদের টাকা পয়সা যাচ্ছে বা এই ত্রাণ ব্যবস্থা যাচ্ছে, সবই যাচ্ছে। আপনি কখনোই না পাবেন না। এই ত্রাণের যে ব্যবস্থা, এটা তো জেলা প্রশাসনের। কিন্তু আমি না পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, অরিজিনালি তো পাচ্ছি না। আপনি ত্রাণ বা এটা নিয়ে যে দুর্নীতি হয়, এটা আমরা কে না জানি? সরকারি ত্রাণ ব্যবস্থা নিয়ে যে দুর্নীতি হয়, এটা কে না জানি? এটা দুর্নীতি হলো আমাদের বড় সমস্যা সমস্ত কিছুতে। যে কাজটা দেরিতে শুরু হচ্ছে, এর পেছনে আছে দুর্নীতি। যে কাজটা এই বর্ষাকালে যে পানি বস্তা ফেলা হচ্ছে, এর পেছনে আছে দুর্নীতি। কৃষকরা তাদের ফসল ডুবে যাচ্ছে, ফসলের দাম পাচ্ছে না, এর পেছনে আছে দুর্নীতি। যে এই যে ত্রাণ বিতরণ হচ্ছে, ত্রাণ আপনি রিপোর্টে পাবেন কৃষকের কাছে পৌঁছাচ্ছে না, এর পেছনে আছে দুর্নীতি। দুর্নীতি তো আমাদের প্রধান ব্যবসা। আপনি কি বলেন জিনিসটা? ত্রাণ নেই কে বললো? অফিসিয়ালি নেই তা না। এবং একটা জিনিস হলো যে বাংলার মানুষ না খেয়েও বাঁচতে পারে, আধ পেটাও বাঁচতে পারে, কোয়ার্টার পেটাও বাঁচতে পারে, সেটাই বেঁচে আছে। মানুষ না খেয়ে বেঁচে আছে। বাংলার যে জল, বাংলার যে মাটি, শুধু বাতাস খেয়েও বেঁচে থাকা যায়। বুঝছেন? এটাই হলো এখানকার একটা চমৎকার ব্যাপার। কড়া রোদ নেই। আপনার দক্ষিণাত্য যেটা দেখেন, মানুষ আত্মহত্যা করছে। কৃষকদের ওখানেও তো ওই ঋণ, চড়া সুদে ঋণ দেওয়া হয় এবং সেই ঋণ শোধ করতে না পারার জন্য সেটা মরছে। বাংলাদেশে কিন্তু ঋণ শোধ করার কোনো ব্যাপারই নয়। ধনীরাও ঋণ শোধ করে না, গরিবরাও ঋণ শোধ করে না। না, গরিবরা ঋণ শোধ করে কিন্তু ঋণ শোধ না করার জন্য যেন মৃত্যু, আপনি এটা পাবেন না। এটা হলো বাংলাদেশে একটা দুর্নীতির কালচার, এবং আপনি বলবেন যে আধপেটা খেয়ে বেঁচে থাকার কালচার। এটা আমাদের একটা জীবনে এসে গেছে, চলছে না। কিন্তু সরকার তো পরিকল্পনা নিচ্ছে, বাজেট আসছে। হ্যাঁ, 3 লক্ষ কোটি টাকা, 3 লক্ষ কোটি টাকার বাজেট, বিশাল বাজেট। আপনি সমাজ কল্যাণের বিশাল বাজেট, আপনি এসব দুর্নীতি কি বলে দুর্যোগ প্রতিরোধের বিশাল বাজেট আপনি পাবেন। পৌঁছাচ্ছে কি কিনা? বাজেট আছে, বাজেটে টাকা থাকে, কিন্তু এটা জবাবদিহিতার একটা ব্যবস্থা থাকতে হবে। তো সেটা তো নাই। আপনি জবাবদিহিতার প্রয়োজন নাই। আপনি যে এখন টাকা দিলেন, এই টাকাটা খরচ হলো কিনা, কতটুকু খরচ হলো, কার জন্য খরচ হলো। কিন্তু প্রত্যেকটা আপনি যেটা উনি বললেন, খরচ হলো কিনা, খরচ হলো, কতটুকু খরচ, তাও খরচ হলো, কার জন্য খরচ হলো, এইটা হলো সমস্যা। কার পেছনে খরচ হলো, এইটা হলো সমস্যা। উনি বলছেন কিছু পাচ্ছেন না। উনি যে এলাকার লোক, হ্যাঁ, রংপুরে, কেন উনি একটা খুব চমৎকার চিত্র তুলে ধরেছেন যে দেশের সবচেয়ে গরিব লোকগুলো ওখানে থাকে। এবং কেন হচ্ছে, যেমন এটা বললো যে এই পুরো জিনিসগুলোর মধ্যে যে কুড়িগ্রাম এরিয়া 61%, হ্যাঁ, সব জায়গায় যেখানে 31 নদীসভা, সেইটা ওইখানে যে ঠেকেছে 61%। কেন? 16টা নদী আছে। তারপরে ওখানে 16টার বিষয় নয়, অন্য যে নদীগুলো বলছে সেগুলো ছোট ছোট। ধরলা, দুধকুমারটা বড়, কিন্তু ব্রহ্মপুত্রের ভিতরে ওখানে অনেকগুলো উপজেলা, এবং আমাদের একটি মাত্র জেলা যেটা নাকি সবচেয়ে বেশি চরাঞ্চল জেলার হিসাবে। যেমন উপজেলা হলো কাজীপুর প্রায় সবটাই পুরাটাই কিন্তু জেলা হিসাবে সিরাজগঞ্জের চাইতে কুড়িগ্রামে বেশি চরাঞ্চল। এই জন্যই একটা নদী ভাঙন, ফসলহানি, বন্যা, এই সকলের দ্বারা আক্রান্ত বলি ওরা অনেক গরিব ওই এলাকার লোকেরা। সেটা একটা বড় কারণ। আরো এটার সাথে যুক্ত হচ্ছে আপনার যেহেতু অভাবের জায়গা, মানুষের খাদ্য সংকট থাকে। হ্যাঁ, আধ পেটা খেয়ে মানুষ বাঁচতে পারে, কিন্তু তার বিকাশ তো হয় না, বুদ্ধির বিকাশ হয় না। এবং স্বাভাবিকভাবে দেখবেন যে মানুষ অনেকে ঠাট্টা করে বলে যে আমার বাড়ি কি অমুক জায়গায়, যে তুমি আমার সাথে হাসি ঠাট্টা করতেছো, এরকম বলে। বগুড়ার লোকরা বলে যে আমাকে উত্তরবঙ্গের নাকি, তারা মনে করে তারা বেশি বুদ্ধিমান। তো এটার কারণও আছে, যেহেতু তারা আধা পেটা খাচ্ছে। শিশুর বিকাশ তো 3-4 বছরের মধ্যে হয়, তখন যদি মা খাবার না পায় সে কিভাবে দিবে? এবং দেখবেন যে বুদ্ধিবৃত্তির বিকাশটাও হয় না, এবং তারা খুব বেশি ইনোভেটিভ হতে পারে না। দারিদ্রতার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা বড় কারণ, পুষ্টিহীনতা। এবং পুষ্টিহীনতার কারণ হচ্ছে যে নদী ভাঙন, খাবার নাই, এগুলা। এর মধ্যে এখন আগের চাইতে উন্নতি হচ্ছে, এটা মানতে হবে আমাদের। মঙ্গার যে দশা ছিল সেটা এখন কিন্তু নাই। এটা খুব ভালোভাবে আপনি যদি বলেন গাইবান্ধা 1 নম্বর জায়গা ছিল গাইবান্ধা, আপনি মানে সমালোচনা আমরা অনেক করতে পারি, কিন্তু কিছু ভালো কাজও হয়েছে, সেটাও আমাদের স্বীকার করতে হবে, এবং এইটা বন্ধ হয়েছে।
কিন্তু তারপরেও হতদরিদ্রতার যে অবস্থা সেটা থেকে পরিপূর্ণভাবে মানুষ মুক্তি হতে পারছে না। তাদের বড় একটা অংশ বিভিন্ন জায়গায় কাজ করে, কুড়িগ্রামের গাইবান্ধা, জামালপুরের মানুষ, সেদিকে মাইগ্রেশনটা অনেক বেশি। মাইগ্রেশন খুব বেশি হচ্ছে। সেটা 3 মাস, ওই 3টা মাস যেটা সেটাও অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত ওরা কিন্তু মাইগ্রেশন করে চট্টগ্রাম পর্যন্ত, ওদিকে সিলেট। এখন আমাদের যে লেবার যেটা এই ধান কাটার যে লেবারটা পুরাটাই কিন্তু এমন কিন্তু সাংবৎসরিক হয়। আমাদের যে আমন ধান যখন কাটা শুরু হবে দেখবেন সিলেটে আগে শুরু হবে, তারপরে রাজশাহী অঞ্চলে গিয়ে শেষ হবে, সিলেট থেকে গোপালগঞ্জ, এইভাবে তারা কাটতে কাটতে যায় এবং সারা বছরই তারা বাইরের উপরে নির্ভর করে। এটা একটা বড় জিনিস। কিন্তু আমাদের রংপুর থেকে যিনি কথা বলছিলেন উনি খুব একটা ভালো কথা বলেছেন, যেটা আমি মনে করি আমাদের নতুন করে ভাবতে হবে। সেটা হচ্ছে যে ছোট ছোট যে নদীগুলো আছে সেই নদীগুলোকে আমরা কম্পার্টমেন্টাল করে এখন পুকুর করে ফেলেছি। এই নদীগুলো কিন্তু বড় নদীর বন্যার চাপ কমানোর জন্য অনেক হেল্প করে। এইগুলাকে আবার শুকনার সময় তারা পানি ধরে রেখে বড় নদীগুলোকে ফিড করে। ছোট নদী তৈরি হয়েছে, ছোট নদী কিন্তু আসলে ছোট না, ছোট নদী বড় নদীর সম্পূরক, তাকে বাঁচাচ্ছে, তার কাছ থেকে সে বন্যার চাপ গ্রহণ করছে। কিন্তু সেই নদীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, বিভিন্ন মানুষের নদী দখল করে তারা পুকুর বানাচ্ছে মাঝখান দিয়ে। আপনি দেখবেন যে ব্রহ্মপুত্র যাওয়ার যে চ্যানেলগুলা দুধকুমার থেকে বন্ধ হয়ে গেছে, এখন তাকে অন্য চ্যানেল দিয়ে যেতে হচ্ছে বা যেতে পারছে না, পানি জমে যাচ্ছে, ওটা বলে লিজ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো সেটা তো আমরা পারি, অদ্ভুত ব্যাপার, কিন্তু সেটা তো আমরা পারি, সেটা তো আমাদের পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন আছে, বা অন্য যারা খাস জমি কিছু কিছু জায়গা আবার খাস হিসেবে দেখানো হচ্ছে। এটা একটা বড় র্যাকেটিয়ারের মধ্যে চলে গেছে। এই যে নদী ব্যবস্থাপনা, একটা টোটাল সিস্টেমের ব্যবস্থাপনার ভিতরে আনতে হবে। কোনটা আছে পানি উন্নয়ন বোর্ডের, কোনটা হচ্ছে যারা খাস জমি দেখাশোনা করছে তাদের আন্ডারে, এভাবে বিভিন্ন জায়গায় ছক্কাটা হয়ে গেছে। এই জিনিসটাকে কিন্তু আমাদের পুরো নদীটাকে নদীর মতন করে নদীকে বাঁচতে দিতে হবে। তা না হলে কিন্তু আমরা এই বন্যা ঠেকাতে পারবো না। এটারও কিন্তু একটা প্রভাব আছে নদী ভাঙনের উপরে। এবং একটা স্টাডি হয়েছিল অনেক আগে, এই জাহাঙ্গীরনগরের মধুদিল্লাহ সাহেব করেছিলেন, যে প্রত্যেক বছরে স্বাভাবিক বছর যেটা, সেই বছরে 20,000 পরিবার স্বাভাবিকভাবে বন্যার কারণে, ভাঙনের কারণে বাস্তুচ্যুত হচ্ছে। এবং যে বছরে স্বাভাবিক বছর না, যে বছরে ভাঙন বেশি, সে বছর এটা বাড়তে পারে। তো এতগুলা মানুষ যে আসছে ভূমিহীন হয়ে বা তাদের সম্পদ হারিয়ে, তারা কোথায় যাবে, কি ব্যবস্থাপনা হবে? হ্যাঁ, নতুন চর উঠছে, নতুন চর আমি কখন দিব? আগে নতুন চরটা ম্যাচিওর হতো, মানুষ সেখানে যেত। এখন নতুন চর ম্যাচিওর হওয়ার আগেই চলে যাচ্ছে, মানুষের উপায় নাই, বাঁধের উপরে মানুষ থাকছে। কিন্তু এটা তো মানুষের জীবন না। এর থেকে বের করে আসার একটা প্রক্রিয়া আমাদের বের করতে হবে। ডক্টর তহিন, জি, আপনি তো শুনেছেন ওনারা কি বললেন, আমাকে একটু বলবেন যে এই নদীর মধ্যে যে মাছ চাষ প্রকল্প চলছে বিভিন্ন জায়গায়, আচ্ছা, পাশাপাশি আবার এটা লিজ দিয়ে দেওয়া হচ্ছে, মানে কিসের ভিত্তিটা কি? এই ধরনের কোনো তথ্য আপনার কাছে আছে? জি, আমি বলি। সেটা হচ্ছে যে নদীতে মাছ চাষ করা হয়, দুটো অংশ বলি। তার আগে ঢাকা ইউনিভার্সিটির স্যারের একটা কথার পরিপূরক একটা কথা বলি আমি। সেটা হচ্ছে যে রংপুর অঞ্চলের মানুষ যে অপুষ্টিতে থাকে এটা না। গত 2 মাস আগে বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রংপুর থেকে এই যাত্রা শুরু করেছে। তারা এখানে প্রথম লঞ্চ করেছে যে অপুষ্টি মানচিত্র, দারিদ্র মানচিত্র তারাই করেছে, আর এবারে করেছে অপুষ্টি মানচিত্র। সেই অপুষ্টি মানচিত্রতে মানে খুব বিস্ময়কর ব্যাপার যে সিলেট হচ্ছে 1 নম্বর, সিলেট বিভাগ, 2 নম্বরে হচ্ছে কিন্তু চিটাগং বিভাগ অপুষ্টি মানচিত্রে। সেটার অন্যান্য কারণ আছে, সেগুলো আলোচনায় যাচ্ছে না, আমি জাস্ট একটু সম্পূরক হিসেবে কথাটুকু বললাম। আর মাছ চাষের যে ব্যাপারটা, আমাদের বড় নদীগুলোতে তো প্রচুর মানুষ মাছ চাষ করত। এই অ্যাকশন এইডের একটি পরিসংখ্যান একটি জাতীয় দৈনিকে গত সপ্তাহে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে 45% মানুষ তিস্তা পাড়ের তাদের জীবিকা হারিয়েছে, তাদের পেশা হারিয়েছে। সেগুলো হচ্ছে আলাদা। আর মাছ চাষ এখানে হচ্ছে, সেই মাছ চাষের কথাগুলো বলি। ধরুন যে একসময় প্রবাহ ছিল, সেই প্রবাহ কমতে কমতে সেই নদীগুলোর নাম হয়েছে বিল। যেমন ধরুন আমি একটা বিলের নাম বলি, এই বিলটার নাম হচ্ছে চাকির পশার বিল। এই চাকির পশার বিলটা চাকির পশার নদী ছিল, সেই নদীটা হয়েছে বিল। পরবর্তীতে এই বিল নিয়ম অনুযায়ী কিন্তু জেলেরা মাছ চাষ করবার কথা, কিন্তু এই বিল এই যে জেলেরা চাষ করে তার আগে কিন্তু ওই ধনিক শ্রেণীর মানুষজন যারা ধনতন্ত্রের নেতৃত্ব দেন তারাই কিন্তু সেই মাছ চাষগুলো
করছে। এবং এরকম অসংখ্য বাংলাদেশে হাজার হাজার আছে, বিল আছে, বিলে পরিণত হয়েছে। কয়েকশো নদী ছোট ছোট হতে হতে বিল হয়েছে। আমি রংপুরের কথা বলি, রংপুরের পাশ দিয়ে ঘাঘট নদী আছে। সেই ঘাঘট নদী এখন মরা ঘাঘট বলা হয়। জি, তো সেই মরা ঘাঘট কিন্তু একসময় মরা ঘাঘট ছিল না। সেই ঘাঘটের পারে একসময় বড় বড় নৌকা নোঙ্গর করত। সেই এক বৃদ্ধ লোক কয়েকদিন আগে আমাকে বলছেন, একটা জায়গা দেখিয়ে দিয়ে, যে এই জায়গাটায় আগে অনেক বড় লোহার একটা পিলার ছিল, এখানে নোঙ্গর করত বড় বড় নৌকা। তাহলে আমাদের এই যে নদী অব্যবস্থাপনা, এর জন্য কিন্তু সরকারের এখন থেকে একটা বিশেষ নজরদারি দরকার, যাতে করে যে নদীগুলো আছে সে নদীগুলো যেন মরে না যায়। জি দানিশ ভাই। জি, এই নাম্বারে আপনি একটু বলবেন। হ্যাঁ, এটা আমাদের নঈম ভাই যেটা বললেন, আসলে নদী যেগুলো বন্ধ করা হয়েছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যখন করা হয় তখন কিছু উপনদী ওই নদীতে এসে পড়েছে, কিংবা শাখা নদী ওই নদী থেকে গেছে, ওইগুলোর মুখে স্লুইস গেট বসানো হয়। এটাই হলো উনি আসলে বলতে চাচ্ছিলেন। এর ফলে নদীগুলো একটা নিয়ন্ত্রিত হয়ে যায়, যে একটা ন্যাচারাল স্বাভাবিকভাবে নদীতে উপনদীগুলো এসে পড়তো, স্বাভাবিকভাবে এসে পড়ে না, বা নদীর প্রবাহ চলে যেত গ্রামাঞ্চলে কিংবা অন্য অঞ্চলে যেতে পারে না। এই গেটগুলো যে সবসময় খারাপ তা না, খারাপ উদ্দেশ্যে করা হয়েছে তাও না, বেঁধে দেওয়া হয়েছে তাও মানে খারাপ উদ্দেশ্য নয়। সমস্যাটা হলো কি, যে ওখানে যে গেটটা থাকে, গেটটার একটা অপারেশনের একটা ম্যানুয়াল আছে, বা একটা নিয়ম নীতি অনুযায়ী এটা খোলা দরকার, সময় মতো এটাকে বন্ধ করা দরকার। সেইটা আগে পানি উন্নয়ন বোর্ডের যখন অনেক জনবল ছিল, 80-র দশকেও ছিল, 70-এর দশকে এটাকে শ্বেত হাতি বলা হলো, শ্বেত হস্তি বলা হলো, তখন 25,000 মানুষ ছিল। এদেরকে কমিয়ে 80-র দশকে হয়ে গেল 15,000, 90-এর দশকে সেটা 8,500 করে দেওয়া হলো। ইদানিং কেবল আমি বলবো যে ইদানিং একটু জনবল একটু বাড়ানোর পরিকল্পনা নিয়েছে, কিন্তু ওই যে বিগত সময়গুলোতে যখন কমে গেল, তখন এই সুইস খালাসি বলে একটা যে লোক ওখানে বসানো হতো, তাকে বিদায় করে দিয়ে জনগণের হাতে ছেড়ে দেওয়া হলো, যে জনগণ এটাকে চালাবে, জনগণের প্রকল্প জনগণ চালাবে। আর জনগণ বলতে তো আপনি জানেন, জনগণ মানে হলো স্থানীয় যে মাস্তান, স্থানীয় যে মাতব্বর, যার ক্ষমতা আছে সেই হলো জনগণ। এবং সে তখন নিজের ইচ্ছা মতো সেটাকে ব্যবহার করে। সে কি করে, হয়তো একটা জেলেকে দিয়ে ব্যবহার করছে, কিন্তু তার কাছ থেকে টাকাটা আদায় করে। এইভাবে একটা অনিয়ন্ত্রিতভাবে এই স্লুইস গেটগুলো সারা বাংলাদেশ ব্যাপী যত স্লুইস গেটগুলো অনিয়ন্ত্রিতভাবে এলোপাথারিভাবে ব্যবহার করে, মানে এগুলোকে করে এগুলো একেবারে নষ্ট করে, স্লুইস গেটগুলো নষ্ট করেছে, পানি উন্নয়ন বোর্ডের সুনাম নষ্ট করেছে, নদীগুলোকে নষ্ট করেছে, পুরো ব্যবস্থাপনাটাকে নষ্ট করেছে। আমরা বারবারই বলতাম পানি উন্নয়ন বোর্ড নাম হওয়া উচিত না, এর নাম হওয়া দরকার পানি ব্যবস্থাপনা বোর্ড। কিন্তু এটাকে পানি উন্নয়ন, সবসময় উন্নয়ন করতে হবে, উন্নয়নের দিকে, উন্নয়নের কথাটা সবসময় বলা হয়। এটার যে ম্যানেজমেন্টের একটা দায়িত্ব আছে, এর যে পানি উন্নয়ন বোর্ডের যে আইন, সে আইনে নদীটা ব্যবস্থাপনার দায়িত্ব তার। 9 নম্বর ধারাতে স্পষ্ট বলে দেওয়া আছে। সে কতটুকু করে, নদীগুলো দখল হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে, নদীগুলোকে আপনার এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কিছুই বলে না। যেখানে থেকে মাটি খুঁড়ে আপনার ডেজার বসাচ্ছে, ভাঙন হচ্ছে, কিছুই বলে না। হ্যাঁ, আপনি একসময় প্রসঙ্গ তুলেছিলেন যে আমি একসময় ছিলাম এখানে। না, আমি দাবি করতে পারি যে বিভিন্ন সময় আমি আমার দায়িত্ব পালন করেছি, অনেক মামলা টামলা করেছি, অনেক ঝামেলার সম্মুখীন হয়েছি, কিন্তু আমার কাজ আমি করার চেষ্টা করেছি। পানি উন্নয়ন বোর্ডের অবশ্যই সে এখতিয়ার আছে এই নদীগুলো কি করা। হ্যাঁ, আমাদের একটু সমস্যা আছে, সেটা হলো আমরা যারা সরকারি চাকরি করি তাদেরকে বলা হয় যে আমরা গভর্নমেন্ট সার্ভেন্ট, আমরা কখনো পাবলিক সার্ভেন্ট বলি না। এটা হলো সমস্যা। যদি আমরা জনসেবক মনে করতাম তাহলে পরে এই কাজগুলো আমরা করতাম। আমরা তো শাসক মনে করি, শাসক হওয়ার জন্য ইচ্ছা মতো কাজ করি, দুর্নীতি করলেও সহজে সেটা ঠেকিয়ে ফেলি। কিন্তু জবাবদিহিতা, উনি যেটা বললেন, জবাবদিহিতার কোনো ধারধারি না। শেষ পর্যায়ে চলে আসছি না, এটা দিয়েই আমাদের শেষ করতে হবে যে জবাবদিহিতার একটা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এবং এটা আমার অনেকের কাছে শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই একমাত্র সমাধান যে আমাদের জনপ্রতিনিধিদের এটার সাথে শক্তিশালীভাবে সম্পৃক্ত করতে হবে। এখন বলতে পারেন যে জনপ্রতিনিধিরা কথা শুনে না, তারা কিন্তু সেটাই একমাত্র সমাধান, যে গণতন্ত্র রক্ষা হতে পারে আরো গণতন্ত্র দিয়ে। এবং যদি একটা জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা তৈরি হয়, স্থানীয় সরকার ব্যবস্থা তৈরি হয়, যার কাছে সরকারি কর্মকর্তাদের জবাব দিতে হবে এবং জবাব নেওয়ারও কৌশলটা তাদের জানা থাকতে হবে।
আমাদের যাদের জবাব নেওয়া, এখন যদি জবাব দিয়ে দিলে এরকম হয়, উনি বললেন এটা করে দিলেন, হ্যাঁ উনি উনার লোক ঢুকাই দিলেন, না, সেটা না, তখন সরকারি কর্মকর্তা সেটা তো আপনি একটা- যখন ব্যালেন্স অফ পাওয়ারের যে না। বিষয়টা আছে এটা কিন্তু এখানে আছে। একটা জায়গায় ইউএনএ যায় কোনো কিছু বলছে, উনি উপর থেকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেন, না যদি থাকলে থাকেন আর নইলে চলে যান। না, সেটা না, সেটা উনি যে কাজটা করবেন সেটাও তো একটা নিয়ম কানুনের ভিতর দিয়েই করতে হবে। জবাবদিহিতা মানে কিন্তু আমি রাজা তুমি প্রজা তা কিন্তু না। জবাবদিহিতা যে জবাব নিবে তারও জবাবদিহিতা থাকতে হবে, এবং এটা একটা নিয়ম কানুনের ভিতর দিয়ে যেতে হবে। কিন্তু সবচেয়ে মধ্যে কথা হচ্ছে আমাদের যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে এই জিনিসটা আনতে হবে, যে জবাবটা নিতে পারবে। এবং জবাব তো সকলে নিতে পারে না, সে থাকবে না, এবং এটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। এটা ছাড়া আমাদের সহজ আর কোনো পথ নাই। উনি যেটা প্রথমে বলছিলেন, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের সিস্টেমের মধ্যে আনতে হবে, যেমন আর্থিক বছরটা আমরা আগিয়ে নিতে পারি। এটা জানুয়ারি থেকে হতে পারে, এটা আমাদের পুরনো বাংলা ক্যালেন্ডার ধরে বৈশাখ মাস থেকে এপ্রিল থেকে হতে পারে, ভারতে হয়েছে। তো তারা যদি করতে পারে আমরা কেন পারবো না? কিছু কিছু আছে যেগুলো আমাদের কৌশলের ভিতরে আনতে হবে, কিন্তু তারপরেও যে জিনিসটা থাকছে, জবাবদিহিতার একটা ব্যবস্থাপনা থাকতে হবে। এটা একটা সংস্কৃতির ভিতরে নিয়ে আসতে হবে, এবং মানুষকে সম্পৃক্ত করা। কোন মানুষকে সম্পৃক্ত করব, কিভাবে আমি সম্পৃক্ত করব? যাকে দিলাম, এই যে সুইচ গেটগুলো যেভাবে আমাদের হাতছাড়া হয়েছে, হতচ্ছাড়াদের হাতে না দিয়ে যারা কাজ করতে পারে, বুঝতে পারে, সেইভাবে করা। একটা প্রথমে বলা হলো, যখন গেটগুলো বানানো হচ্ছে তখন কিন্তু মানুষ সম্পৃক্ত হয় নাই। আমি যখন ছেড়ে দেব মনে করলাম, তখন বললাম আজ থেকে তুমি এটার মালিক। এটা তো হবে না। আমার পরিকল্পনার প্রথম থেকেই তাকে সম্পৃক্ত করতে হবে, যাতে সে জিনিসটা নিজের বলে মনে করে। সেই প্রক্রিয়াটা আমাদের শুরু করতে হবে একটা সময়। আপনাকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। পাশাপাশি ডক্টর তুহিন মওদুদকে ধন্যবাদ জানাচ্ছি রংপুর ব্যুরোতে, যিনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।